খুব বড় ভুল করলে তুমি নীলি। কে, আমি না তুমি? তুমি। ওই নন্দিনীর হাতে পায়ে পড়ে আমি ওকে রাজি করালাম। ও আমার পাশে বসেছিল, আমার ভাগ্য ভালো ছিল, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু তুমি মাঝখানে এসে খারাপ করে দিলে। কি দরকার ছিল বলো তো তোমার? বিরাট, এসব কি বলছো তুমি? ফ্যাক্ট, সত্যি কথা বলছি আমি। বিরাট, আমার থেকে এখন ও বেশি তোমার কাছে ইম্পর্টেন্ট? এখন যা পরিস্থিতি, ওকে বাদ দিয়ে আমার আর কাউকে দরকার নেই। তোমার এই কথাটার মানেটা কি? বোঝার চেষ্টা করো। কেন তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বুঝি না। বিরাট, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটা বোকা। শোনো, মন্দির বানানোর জন্য ওর বাবাকে দরকার আমার। একমাত্র উনিই পারবেন এই মন্দির নির্মাণ করতে, তারপরেই ওই মন্দির নির্মাণ হতে পারে। কিন্তু ওর বাবা তো একবারও রাজিই হচ্ছে না। সেই জন্য আমি নন্দিনীকে অনেক বোঝানোর পর ওকে আমি রাজি করিয়েছিলাম। কিন্তু বিরাট, ওকে এভাবে রাজি করানোর কি আছে? টাকা দিলে হাজার হাজার লোক পাওয়া যাবে। হ্যাঁ, আমি জানি যে টাকার জন্য যে কোনো লোক কাজ করে দেবে, কিন্তু সেই ডেডিকেশনটা, সেই ভক্তি দিয়ে আর কেউ কাজ করতে পারবে না। সেই জন্যই ওনাকে দরকার। সেটা ওনার সাথে সোজাসুজি কথা বলে নিলেই হয়। বারবার গিয়ে নন্দিনীর পায়ে ধরার কি আছে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওর মাথায় ছাতা ধরে আছো তুমি। তুমি কি কিছুই বোঝো না বিরাট? দেখো নীলি, কাজের জন্য গাধাকেও বাবা বলতে হয়। ছাতা ধরেছিলাম তো শুধু। দেখো বিরাট, তুমি আমার কথাটা শোনো। তুমি আর আমি দুজনে মিলে গিয়ে ওর বাবার সাথে কথা বলে দেখি। যত টাকা উনি চাইবেন তত টাকাই ওনাকে দেওয়া হবে। তাছাড়া ওকে এভাবে, মানে ওই নন্দিনীর সাথে এভাবে মেলামেশা করার দরকার নেই বিরাট। দেখো, কোনো কথা তোমার মাথাতেই ঢোকে না। ওর বাবা একটা কারণের জন্য এই কাজ করবে না বলে দিয়েছে আমায়। এখন শুধুমাত্র নন্দিনী ওর বাবাকে রাজি করাতে পারে। আমি কিছুই বুঝতে পারছি না বিরাট। ও কি আমাদের থেকেও বেশি বুদ্ধিমান? ও কি আমাদের দুজনের থেকেও ভালোভাবে কথা বলে ওর বাবাকে রাজি করাতে পারবে? ও ওর বাবাকে রাজি করাতে পারবে কিনা সেটা সেকেন্ডারি। তুমি কেন ওর হয়ে এত বেশি কথা বলছো? এই কাজটা আমায় করতেই হবে, যে কোনো ভাবেই হোক এই কাজটা আমি করব। এই, দুজন কোথায় আছিস? আমার চোখের সামনে এসে দাঁড়া। দুজনকেই কিন্তু ভালো কথাই বলছি। অকারণে আমার ক্রোধের আগুনে জ্বলে ছাই হয়ে যাস না। ওই কালচক্র না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। এই নাম্বুদারি, আমার কালচক্র আপনি চুরি করে নিয়ে এসেছেন। চুপচাপ আমার কালচক্র ফিরিয়ে দিন। এখন ওই কালচক্র আমার হাতে থাকার জন্য আমার শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে তো আমাকে কিছুই করতে পারিসনি, এখন এসে কি করে নিবি আমার? রক্তাক্ষীর সামনে রক্তপাত করিস না, আমার কথা শোন।
নন্দিনী, পার্সেল এসেছিল বললি, ওটা সাবধানে তুলে রেখেছিস তো? আমি এখনো গোডাউনে যাইনি, যেতে হবে এখন। নন্দিনী, কিছু জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছিস না কেন? দরজা খোলা আছে, ভেতরে আসতে পারেন। হ্যাঁ, নমস্কার স্যার। কি ব্যাপার? হ্যালো, কেউ নমস্কার জানালে তাকে নমস্কার জানাতে হয়। প্রয়োজন দেখি না। এটা আমার বাড়ি, আমার ইচ্ছে। বিষয়টা বলুন আর যান। স্যার কেন আপনি? বিরাট, তুমি চুপ করো, আমি কথা বলছি। শুনুন, আপনি ভুল করে থাকা সত্ত্বেও আমরা দুজনে এসে আপনার বাড়িতে সভ্যভাবে কথা বলছি, সেটা আমাদের ভুল। কি বলছেন? আমায় সব শোনাচ্ছেন কেন? কে ভুল করেছে সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনার মেয়ে নন্দিনী মন্দির বানানোর জন্য আপনাকে রাজি করাবে বলে আমাদের ঘুরিয়েই যাচ্ছে এই, সমানে। যথেষ্ট হয়েছে। এই যে বিরাট বাবু, মন্দির কাকে বানাতে হবে? আপনি? বানাতে কে বলেছে? আমি। তাহলে দেখুন বিরাট বাবু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। বিষয়টা আমাদের মধ্যেই থাকা উচিত। তাহলে আমার মেয়ের কাছে আপনি যাবেন কেন? ওকে চাপ দিচ্ছেন কেন? না স্যার, আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছিলাম স্যার ওকে। রিকোয়েস্ট বা অর্ডার যাই হোক না কেন, আমাদের মধ্যেই থাকা উচিত। আমার মেয়েটাকে কেন টানছেন আপনি? আপনার এইসব কাজে আপনার মা রাজেশ্বরী দেবী আমার উপর রাগ করেন, তার তো দরকার নেই। চুপ করে যান। আপনার এইসব কাজে আপনার মা রাজেশ্বরী দেবী আমার উপর রাগ করেন, তার তো দরকার নেই। চুপ করে যান। ছ্যাঃ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি না বানালে বানাবেন না, কিন্তু ওই মন্দিরের কাজ থামবে না। বানানোর পর আপনাকে ইনভিটেশন পাঠাবো। ঠাকুরকে ভক্তি করেন তো আপনি, প্রণাম করে যাবেন। চলো নীলি। নন্দিনী, নন্দিনী, ওকে খোঁজাটাই এখন আমার সব থেকে বড় কাজ। হয়েছে ভালো। নন্দিনী, দেখতে পেলি তো জননী আমার সাহস কতটা? আগেই তো মারটা খেলি, আবার উঠিস না। এখন শুধু মার খেয়েছিস, এরপরে তুই মারা যাবি। এরকম আধমরা হয়ে পড়ে থাকা তোকে বারবার মারার ইচ্ছে আমার নেই রে। এই দুটো কালচক্র আমার কাছে থাকা পর্যন্ত আমাকে তুই কিছুই করতে পারবি না। নম্বুদরি, ওই কাল চক্র তোর হাতে থাকতে পারে, কিন্তু ওটা কোনোদিনই তোর হবে না। আর এর পরিণাম কি হবে পরে তুই বুঝতে পারবি। বুঝতে পারছি তো এখন কি হচ্ছে। একজন ভয়ে পালিয়ে গেল, আরেকজন আমার সামনে তরপাচ্ছে। এই জননী, কোনো এক জন্মে তোকে আমি ঈশ্বর বলে পুজো করেছিলাম, তাই সেই অনুকম্পাতে তোকে বাঁচতে দিচ্ছি আমি। যা এখান থেকে। কাল নির্ণয়কারী আমাকে উপহার দেওয়া এই কাল চক্রগুলো
সর্বশক্তিমান হয়ে থাকা এই আমার হাতেই মানায় রে। মার খেয়ে ছটফট করতে থাকা আদমরাদের জন্য নয়। ওই আচার্য দেবের ঘরে পৌঁছানোর আগেই আপনাকে পৌঁছে যেতে হবে দেবী। তখনই আমাদের কার্যসিদ্ধি হবে। আমি সবার মাঝখান দিয়ে গিয়ে ওখানে এই অজ্ঞান হওয়ার ধোঁয়াটা ওই আচার্য দেবের চারিদিকে প্রয়োগ করব। আচার্য দেব ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। তখন আমাদের কাজটা আমরা খুব সহজেই করতে পারবো। তক্ষক, তুমি যদি ধরা পড়ো তাহলে এখানে সবাই ধরা পড়বে। উত্তেজনার বশে কোনো ভুল কাজ করো না। আমি এখন যাচ্ছি। একটা কথা মনে রেখো, এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। যাও। নন্দিনী গেল কোথাও মেয়েটা? বাবু, বাবু আপনি কি দিদিকে খুঁজছেন? হ্যাঁ তো। আমি ওকে দেখেছি বাবু। হ্যাঁ। কোথায়?
আমি আপনাকে নিয়ে যাচ্ছি তবে তাকে নন্দিনী দিদির মতো লাগছে না, কেমন ভূতের মতো আচরণ করছে। এই পাগলের মতন কথা বলবে না। না বাবু, আমি সত্যি কথা বলছি। আমি কথা বলতে এলাম, তখন একটা ভারী আওয়াজ কেমন অদ্ভুত শোনাচ্ছিল। আপনার ওখানে না যাওয়াই ভালো। শোভা শোনো, বেশি কথা বলবে না তুমি। আমার মেয়ে কোথায়? আমি তো সত্যি কথাই বলছিলাম। ঠিক আছে, আপনি আসুন। চলো দেখি। আর কদ্দূর? এই তো এইদিকেই। বাবু বাবু, এই যে, এই দেখুন। নন্দিনী, 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 ওঠে মা, কি হয়েছে? আমায় ভর দিয়ে উঠে বস। হ্যাঁ বস। বাবা, অনেক ক্লান্ত লাগছে আমার বাবা। কেন মা, কি হয়েছে? বাবু বাবু, দেখলেন তো, যা বলছিলাম তাই হলো। এই! একটু চুপ করবে? বকবক করে মাথা খারাপ করছে। ওঠ 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 ওঠ, সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ, এই জননী, এরপরে দেখবি আমার খেলা। এই শরীরে যদি তুই প্রবেশ করতে না পারিস, তাহলে তুই আর আমার কোনো ক্ষতি করতে পারবি না। এবারে আমি আমার খেলা দেখাবো। এই কালচক্রের সাহায্য নিয়ে তৃতীয় কালচক্রটা খুঁজব। অপূর্ব শক্তি অনন্তমুনি, আমার ইচ্ছেটা পূর্ণ করো। হ্যাঁ রে মা, কোথায় গিয়েছিলি তুই যে এত ক্লান্ত হয়ে পড়েছিস? কিছু বুঝতে পারছি না বাবা, কেন যে আমার ক্লান্ত লাগছে। এরকম তো ক্লান্ত লাগে না বাবা। না রে মা, এটা কোনো কাজের কথাই নয়। বাবু, ফুলের মতো বড় করেছেন, দুপা হাঁটলেই মেয়ে ক্লান্ত হয়ে যায়। না রে বাবা না, আগে এমনটা ছিল না, এখন এইসব হয়েছে। কার নজর লেগেছে কে জানে। প্রজাপতির মতো উড়তো মেয়েটা, হরিণের মতো নেচে বেড়াতো। এরকম ক্লান্ত হতে ওকে আগে আমি দেখিনি, এখন এইসব হচ্ছে। বাবু, আমি একটা কথা বললে আপনি রাগ করবেন না। আমাদের গ্রাম দেবতা মারামা খুবই শক্তিশালী। ওখান থেকে যদি মাদুলি পড়ে আসে, নজর, মন্ত্র, পিশাচ, টোটকা এসব কোনো কাজই করবে না, গায়েই লাগবে না, আর কোনো চিন্তাই থাকবে না। সেই দিন আমি গ্রামে গেছিলাম না কোনো একটা কাজে, তখন আমি নিজের জন্য একটা মাদুলি এনেছিলাম। দিদির এই রকম অবস্থা হয়েছে, আপনি নিন, এটা বেঁধে দিন, ধরুন, নিন। এটা কি মাদুলি? এই শোভা ইচ্ছা করে এসব করছে। আমি ওই শরীরে গেলে সেটা ওর বিপদ হবে, তাই আমার রাস্তা আটকাচ্ছে।
ওঠ রে মা, ওঠ তো দেখি। আমি এই মাদুলিটা পরাই, এটা পরলে একটু কম ক্লান্ত লাগবে। ওই মাদুলি পরাবার আগে আমাকে ওই শরীরে প্রবেশ করতে হবে। এই, এখানে মজা হচ্ছে নাকি? আসলে আমি বাবু এমনি হাসছিলাম। কি সত্যি কি বলছি। হয়েছে কি? এমনি এমনি হাসবে? আসলে কি বলুন তো বাবু, নন্দিনী দিদির মুখ দেখলে আমার মাসির মেয়ের কথা মনে পড়ে। আরে ও না এরকমই পাগলামি করতো, সেটাই ভেবে হাসি পেল। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। বাবু, দিদি তো ক্লান্ত হয়ে আছে, আমি একটু শরবত বানিয়ে আনি। এক মিনিট একটু দাঁড়াও। ওই শরবতে এলাচ আর মিশ্রি মিশিয়ে আনো, ওর ক্লান্তি কাটবে। ওগুলো কোথায় থাকে জানা আছে? তাহলে যাচ্ছ যে? আসলে দাঁড়াও, আমি বানিয়ে আনছি। বাবা সল্ট, আনছি আনছি। পিঙ্ক পিঙ্ক হ্যাঁ রে সল্ট। বাবা, এক্ষুনি আনছি। এই শোভা, তুই নিজের স্বার্থের জন্য এই মেয়েটাকে ব্যবহার করছিস। তোর দিয়ে থাকা মাদুলি আমি চক্রবর্তীর হাত থেকে খুলে দিয়েছি। তুই কি ভেবেছিস? তুই খুব শীঘ্রই শাস্তি পাবি, এটা তুই মনে রাখিস। এই হাসি তোর জীবনে আর বেশি দিন থাকবে না। কি হলো বিরাট, মন্দিরের ব্যাপারে? কথায় আছে না যে ভালো কাজ করতে গেলে বাধা আসে, এখানেও তাই অনেক রকম বাধা আসছে আর কি। রাজি হচ্ছে না? রাজি হচ্ছে না বললে রাজি করানো যেত দেবসেন, কিন্তু মন্দিরের কথা একবার তুললেই উনি ভূতে ভর করার মতো আচরণ করছেন। আমার কথাটা একবার শুনছেনই না। আরে তাহলে এসব করতে আর কতদিন লাগবে বিরাট? রাম তো খুব ভয় পেয়ে গেছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন দেবসেনা, রামের আবার কি হয়েছে? জননীর আত্মা আমার ভেতরে প্রবেশ করছে বলে ওর মনে হচ্ছে। আমার আর ওর মধ্যে যদি ঝগড়া হয়, আমি তো কিছুই বুঝতে পারি না, কিন্তু ও আমাকে দেখলে ভয় পেয়ে সারা বাড়িতে দৌড়তে শুরু করে। সেটাই আমার খুব খারাপ লাগে বিরাট। একটু ঠান্ডা মাথায় কি কথা বলা যাচ্ছে না? হচ্ছে না বিরাট, ও তো এখন আমার পাশে আসতেই ভয় পাচ্ছে। জোরে ফ্যানের হাওয়া চললেও জননী এসেছে বলে ভয় পেয়ে যাচ্ছে। বাচ্চাদের মতন কান্নাকাটি করছে। এখন তো বাড়ি আসা প্রায় বন্ধই করে দিয়েছে। হসপিটালে এখন সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে ও বিরাট। কি করা যাবে, যতদিন না এসব ঝামেলা মিটছে ও শান্তি পাবে না বুঝি। আর কি বলবো বিরাট, স্বামীকে হারিয়েছে এখনো 1 মাসও হয়নি, ছেলেও এরকম করছে। রামের মা খুব ভেঙে পড়েছে। এই সব কিছু থেকে বেরোনোর উপায় চাই। জননীর আত্মাকে মুক্তি পেতেই হবে, আর তার জন্য মন্দিরে পুজোটা দরকার বিরাট। আমি তো কনস্ট্যান্টলি চেষ্টা করেই চলেছি দেবসেনা। ওর বাবা রাজি হলো না বলে চেষ্টা করলাম যেন মেয়ে একটু রাজি হয়ে যায়, কিন্তু ও তো আমায় আরো বেশি টর্চার করলো। ওই নন্দিনী আমাদের বাড়িতে কাজের লোক হয়ে এসেছিল বলে এখন আমার উপর বদলা নিচ্ছে। তাহলে কি আমি একবার কথা বলে দেখবো বিরাট? না, সেটা যাই হবার হয়ে যাক, যেভাবেই হোক আমি মন্দিরটা বানাবো। গ্রীষ্ম পুরো নাগলোকের রহস্য লুকিয়ে রেখে সবার চোখে ধুলো দিয়ে এসেছে। এই সত্যি সবার সামনে বললে আমি রানী রানী হব।
এই বুড়ো গ্রীষ্মাকে খুন করে দিলে আমি থাকা পর্যন্ত এই সিংহাসনের উপরে অধিকার আর কারোর হবে না। এই সিংহাসন হবে শুধু আমার। সর্পণিকা, আমার ঘরে তুমি এটা কি করছো? তোমার এত সাহস হয়ে গেছে, তুমি আমার ঘরে ঢুকেছো? কি ব্যাপার গ্রীষ্মাচার্য, আপনার সত্যিটা সবাই জেনে যাবে বলে আপনি ভয় পাচ্ছেন? তুমি যে আমাদের এখানে এসেছো সেটা যদি আমাদের দূতরা জানতে পারে তাহলে তোমাকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে। আমাকে বন্দি করার জন্য আপনার সমস্ত সৈনিকরা বাইরে আমার মায়াবী ধোঁয়ার প্রভাবে গভীর নিদ্রায় মগ্ন। আচ্ছা, আপনি যে এত বড় সত্যিটা নাগলোকের সবার কাছে এতদিন লুকিয়ে রেখেছেন, সেটা জানার পরে নাগলোকের সবাই আপনার কি অবস্থা করবে ভাবুন তো। অত বেশি চিন্তা করবেন না গ্রীষ্মদেব, আপনার সমস্ত সত্যি এখন আমি জেনে গেছি। আপনার কি অবস্থা হবে সেটা নিয়ে এবার ভাবুন। তুমি যেটা জানো সেটাকে সত্যি বলে কেন ভাবছো? ওটা এখানকার কেউ বিশ্বাস করবে না। গ্রীষ্মাচার্য দেব, আমি যে সত্যিটা জেনেছি সেটা সবাইকে কিভাবে বিশ্বাস করাতে হবে তার উপায় আমার জানা আছে। কিন্তু আপনার সত্যিটা জানার পরে আপনার বশে থাকা বাসুকি নাগরা আপনার সঙ্গে কি আচরণ করবে সেটা ভেবে আমার খারাপ লাগছে। মহারানী, আজ রাতে আপনার ঘরের বাইরের দরজায় আমি পাহারা দেব। কিছু দরকার হলে আমাকে জানাবেন। আমার ঘরের দরজার সামনে কেন? ওই পুষ্পকাল আমরা গঙ্গা থেকে নিয়ে আসব। আগামীকাল ভোরবেলায় তো রাজ্যাভিষেক রয়েছে, ততক্ষণ আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর কি, সেই জন্য। তার সাথে তোমার আমার ঘরের সামনে দাঁড়ানোর কি সম্পর্ক আছে? দেখুন, আমি রাজত্ব চাই না, সাথে থাকতে চাই। আমি এখানে যেরকম আছি আমার লোকেরাও সেরকমই থাকুক, সেটাই আমার আশা। মহাবালা, এরা এভাবে মাটিতে পড়ে আছে কেন? আপনার রাজ্যাভিষেকের খুশিতে অতিমাত্রায় সুরাপান করেছে, তাই হয়তো এমন হয়েছে। আমি গিয়ে সবাইকে জাগাচ্ছি। একটু দাঁড়াও, কেন জানি না এই অবস্থা সুরাপানের জন্য মনে হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এদের সাথে খারাপ কিছু হয়েছে। তার মানে ওনার সঙ্গে গ্রীষ্মাচার্য এসেছিলেন, ওনার কিছু তাড়াহুড়ো নয়, কোনো একজনকে জাগিয়ে কি হয়েছে সেটা জানুন। ওঠো ওঠো, কি হয়েছে? সবাই এভাবে পড়ে আছো কেন এখানে? আমরা কেউ ঘুমোইনি। গুরুদেবকে ঘরের দিকে ছাড়তে যাচ্ছিলাম, তার মধ্যে কেমন একটা ধূপের গন্ধ পেলাম। ওই গন্ধটা পাওয়ার সাথে সাথে কি যে হলো কিছু জানি না। তার মানে এটা কেউ ইচ্ছা করেই ঘটিয়েছে। কোনো সন্দেহই নেই, আমরা জানি এই কাজটা কে করেছে। একমাত্র ওদের লোকেরাই এরকম একটা ষড়যন্ত্র করতে পারে। ওরা এখানেই কোথাও থাকবে। আগে
গুরুদেব কেমন আছেন সেটা গিয়ে দেখতে হবে। তোমরা এদের সবাইকে জাগাও, আমি ওদিকে খোঁজ নিচ্ছি। মহারানী, আপনাকে একা পাঠাতে আমি সাহস পাচ্ছি না মহারানী। আপনি এখানেই থাকুন, আমরা গিয়ে দেখে আসছি। না, আমি যাচ্ছি। না মহারানী, এরা এভাবে পড়েছিল মানে কোনো বড় বিপদ আমাদেরও হতে পারে। আপনাকে কোথাও যেতে দেবো না আমরা। তাহলে আপনাদেরও যেতে হবে না। মহারানী, হ্যাঁ মহাবালা, আপনারা থাকলেই আমি থাকবো। আপনারা না থাকলে আমি কাদের নিয়ে রাজত্ব করব? কিন্তু এমন একটা সময় আমাদেরই তো আপনাকে রক্ষা করা উচিত। আমারও সেই দায়িত্ব আছে মহাবালা। এটা বাসুকিদের রাজ্য, আমার একার রাজ্য নয়। ওরা সকলে আমাকে রানী বলে ভরসা করে, ওদের কষ্টের দিনে আমি সাথে থাকবো বলে বিশ্বাস করে। আর ওদের এই বিশ্বাসকে রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য। দয়া করে আমার কর্তব্য আমাকে করতে দিন। আসুন। তাড়াতাড়ি কর, আরো তাড়াতাড়ি কর। গুরুজনদের কথা যে শুনতে হয় সেই সামান্য জ্ঞানটুকুও তোর নেই। অজ্ঞানতার জন্য কেমন উপহার পাচ্ছিস বল? দেওয়া নেওয়া করে, বন্ধুত্ব করে কালচক্র যদি নিতিস তা না। হাত ধরলি না, হাত মেলানোর আগেই পালিয়ে গেলি। দেখছিস, এখন দেখছিস কেমন লাগছে? আমার পথে তুই আসিস না, পরিণাম ভালো হবে না। আরে আমার পরিণাম নিয়ে ভাবিস না, তোর নিজের জীবনে আরো কষ্ট আসবে। এরপরে তুই তো নন্দিনীর শরীর পাবি না। আমি ভালো করে অভিনয় করে নন্দিনীর বাবার হাতে মাদুলিটা দিয়ে দিলাম। উনি একটুও চিন্তা না করে মাদুলিটা খুশি মনে নিয়ে নিলেন। এরপরে এখানে পার্মানেন্টলি আমায় ভালোভাবে থাকতে হবে। আর তুই কি করবি? ইহলোক পরলোক চারিদিকে ঘুরতেই থাকবি। চলে যা, চলে যা জননী। নন্দিনীর এই শরীরটাকে ভুলে গিয়ে তুই তোর নিজের মনের মতো যে কোনো জায়গায় চলে যা। নিজের গুরু অষ্টবক্রের কি পরিণাম হয়েছিল সেটা ভুলিস না। আরে আরে, আমি তো ভুলেই গেছি। দেখ, তোর মুখে এখন এসব কথা আমি শুনবো না। একটা কথা, এখনো সময় আছে, চেষ্টা করতে থাক তুই নন্দিনীর শরীরে প্রবেশ করার। সেইটা দেখে আমি খুব খুশি হব। হ্যাঁ, কেন গ্রীষ্মাচার্য দেব, কথা বন্ধ হয়ে গেল আপনার? আমি সিংহাসন পাওয়ার জন্য যুদ্ধ করছিলাম, কত কষ্ট পেয়েছি প্রতি মুহূর্তে, আর আপনি নাগকুলের প্রত্যেকের সঙ্গে এত বড় অন্যায় করলেন। গ্রীষ্মাচার্য দেব, আপনার উদ্দেশ্য আমি এই জন্মে আর কখনো পূর্ণ হতে দেব না। দেখতে থাকুন, সিংহাসনের ওপরে বসে আমি যখন রানী হব তখন রাজ্য কিভাবে চালাতে হয়। তোমার মতো লোক রানী হবার যোগ্য নয় বলে আমি এই সব করছি। কেন জানো, ধর্মের কাজ করবার সময় অধর্মের ব্যাপারটাকেও চিন্তা করতে হয়, কিন্তু কখনো ধর্মের রাস্তা ছাড়তে নেই। আপনার মনে হচ্ছে এটা তাহলে অধর্মের কাজ? সমস্ত প্রজা রাজনীতি সামলানো আপনার আপনার কি মনে হয় এতটাই সহজ কাজ? আপনার এই সত্যিটা আপনার প্রজারা কখনো মেনে নেবে না। সকলের সামনে আপনাকে দোষী প্রমাণ করে
আমি সিংহাসনে বসবো, প্রজারা তখন আমার নামে জয়ধ্বনি দেবে। আমি দেখিয়ে দেব রানী কাকে বলে। তোমার সব তন্ত্রের প্রতিতন্ত্র আমি নিশ্চয়ই বার করব। একটা ঠিক কাজকে বারবার ভুল বললে সেটা ভুল হয়ে যায়, কিন্তু কোনো ভুল কাজকে যদি কোটিবারও তুমি ঠিক বলে বিশ্বাস করাতে যাও, তোমার সব চেষ্টা বিফল হবে। কেউ তোমাকে বিশ্বাস করবে না সর্পনিকা। ত্রিশলা রাজ্যাভিষেক কোনোভাবেই আটকাবে না, আর সেটা আমি কোনোভাবেই হতে দেব না। তক্ষকরা বাসুকীদের অন্ধকারে ছাড়া আর কোথাও হারাতে পারবে না। মনে হচ্ছে আমাদের রানীর রাজ্যাভিষেক দেখবার মতো ভাগ্য তোমাদের কখনোই হবে না। সত্যি কথা বলতে ভয় পান আপনি, কিন্তু আমি যা বলবো এই নাগলোকে সবাই সত্যিটা জানবে। সেই জন্য আপনার লোকেদের নিজেদের কথা ভাবতে বলুন, আর আমি সত্যি বলবোই। আগে এখান থেকে তুমি যাও, তোমার পৌঁছবার জায়গাটায় সুরক্ষিতভাবে পৌঁছো, তারপরে আমার সত্যির ব্যাপারে তুমি জানবে। কি হয়েছে দেবী? যে কাজটা আমি করতে গিয়েছিলাম ভেবে নাও সেটা সম্পূর্ণ হয়েছে। আর এই সর্পনিকার রাজ্যাভিষেক হওয়ার জন্য আর বেশি দেরি নেই। তার মানে আপনি ওই ত্রিশলাকে শেষ করে দিয়েছেন? এ তো খুবই খুশির খবর এনেছেন দেবী। আমাদের তো এবার উৎসব পালন করা উচিত। ওই ত্রিশালাকে শেষ করা এমন কোনো কঠিন কাজ নয় তক্ষক। আমি তার থেকেও বড় কাজ করে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না দেবী। তুমি এত সহজে বুঝতে পারলে ভূলোক থেকে আমার সামনে খালি হাতে এসে দাঁড়াতে না। চলো এখান থেকে, আমার রাজ্যাভিষেকের জন্য প্রস্তুতি নিতে হবে। হাতে এলো মুখে এলো না এমন অবস্থা আমার। সংসারে কোন শক্তি আমার থেকে বড় আছে মা? এইভাবে আমাকে আটকে রেখেছে মানে ওটা সামান্য শক্তি নয়। ওই শক্তিকে হারাতে আমায় কি করতে হবে আর কতটা লড়াই করতে হবে, ওই তৃতীয় কালচক্রটা কিভাবে পেতে হবে বুঝতে পারছি না মা। চোখের সামনে থেকেও হাতছাড়া হয়ে গেল। আপনি যা বলবেন আমরা করতে রাজি। কি দেবসেনা? আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি সব রকম কাজ করতে রাজি আছি গুরুদেব। ঠিক আছে, ওই কালচক্র পেতে দেবসেনা সাহায্য করবে। জননীর আত্মাটা দেবসেনার মাধ্যমে বন্ধন করলে আমার কাজ সহজ হতে পারে। গুরুদেব, 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 সেদিন আপনি বললেন যে মন্দিরটা একমাত্র ওই সিনেমার ভদ্রলোকই নির্মাণ করতে পারেন। হ্যাঁ বিরাট, আমি ওনাকে অনেক করে বোঝালাম, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না গুরুদেব। ও, তুই এখনো এখানে? চলে যাসনি? কেন এখানে পড়ে আছিস? দেখ জননী, ঋষি ভগবানের সামনে প্রাণ রাখলেন, ভগবান ভক্তদের মধ্যে প্রাণ রাখলেন, মন্ত্রবাদীরা তোতা পাখির মধ্যে প্রাণ রাখল। তুই নন্দিনীর শরীরে প্রবেশ করবি বলে জেদ করছিস।
এই শরীর থাকলেও তুই প্রবেশ করতে পারবি না। আর যদি শরীরটাই শেষ করে দি তাহলে কি হবে? তাহলে তোর খেলাটা শেষ হয়ে যাবে। না শোভা, না। সবকিছুরই একটা শেষ থাকে জননী। শোভা, তোর রাগ আমার ওপরে। তুই আমার সাথে যা ইচ্ছা কর, কিন্তু এই মেয়েটাকে তুই ছেড়ে দে। আর ওর সাথে তোর কি সম্পর্ক যে তুই ওকে কষ্ট দিচ্ছিস? সম্পর্ক? সম্পর্ক? এই সম্পর্ক? আগুন আর আলোর মধ্যে কোনো সম্পর্ক হয়? আমি তোর অনেক খেলা এতদিন ধরে সহ্য করেছি। তোর শক্তি, তোর প্রতিশোধের আগুন আর তোর সাহস, এইসব নিয়েই তুই। তোকে নিষ্ক্রিয় করতে হলে একে শেষ করে দিতে হবে। পাপের উপরে পাপ কাজ করছিস তুই। তোর বিনাশের আমি কারণ হতে চাই না। তোর পাপের আগুনেই তুই একদিন পুড়ে ছাই হয়ে যাবি। কোনো ব্যাপার না জননী, তুই তো মরে পিশাচ হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার আমার ভালোর চিন্তাও করছিস।